নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি, ঐশ্বর্য সোমেশ্বরানন্দ গ্রুপ। আজকের প্রথম প্রশ্ন করেছেন সুদীপ মুখার্জি। বড় প্রশ্ন। তিনি লিখছেন, হিন্দু ধর্মের উচ্চবর্ণের অত্যাচার নিম্ন বর্ণের উপর আজও চলেছে। দলিতদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ, উচ্চবর্ণের কুয়ো থেকে তাদের জল তোলা নিষিদ্ধ, নিম্ন বর্ণে বিবাহ করলে যুগলকে আগুনে জ্বালিয়ে মারা ইত্যাদি। এর জন্য বহু মানুষ অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। এই অত্যাচার থেকে মুক্ত হতে অন্য ধর্মের প্রচারকরা এই অত্যাচারের কথা বলে আর বৈষয়িক জিনিস দিয়ে প্রলোভিত করে আজও ধর্মান্তরিত করে চলেছেন। রাজনৈতিক দলগুলো নিজেদের আখের গোছানোর জন্য এই বিভেদকে উস্কে ভোট ব্যাংক রাজনীতি করে চলেছে। এই সমস্যার সমাধান কি? বিশেষ করে উচ্চবর্ণের এই আচরণ নিম্ন বর্ণের প্রতি যা তারা বংশানুক্রমে করে আসছে, এর কি কোনো প্রতিকার নেই? আপনার মতামত জানতে চাই। তো সুদীপবাবু, আপনি তো মুখার্জি, নিজেই ব্রাহ্মণ, প্রশ্নগুলি আমাকে কেন করছেন? আমার জন্ম হয়েছে এক নিম্ন বর্ণের পরিবারে। এই প্রশ্নগুলো তো আপনি আপনার বাবা মাকে করবেন যারা উচ্চ বর্ণ, আপনার দাদু দিদিমাকে করবেন যারা উচ্চ বর্ণ। আমাকে কেন করছেন বুঝতে পারছি না। আর এই উত্তরগুলো জেনে করবেন কি? আপনি কি নিজে কিছু কাজ করবেন, নাকি শুধু ওই টিভিতে যেমন আলোচনা চক্র চলে, বা স্বামীজি যেমন বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, একটু ব্যঙ্গ করে বলেছিলেন, বাবুরা আসিলেন, বক্তৃতা শুনিলেন, বেশ বেশ করিলেন, তাহার পর বাড়িতে গিয়া ভাতের সহিত সব হজম করিয়া ফেলিলেন। প্রশ্ন হচ্ছে, আমরা আলোচনার কতদিন করব? নিজে আপনি রাজি আছেন কিছু করতে? আর এই যে বলছেন দলিতদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ, কটা মন্দিরে? আমি যদি জিজ্ঞেস করি, কালীঘাটের মন্দিরে নিষিদ্ধ কলকাতায়, দক্ষিণেশ্বরের মন্দিরে নিষিদ্ধ। আমি আপনাকে জিজ্ঞেস করছি, উচ্চবর্ণের কুয়ো থেকে তাদের জল তোলা নিষিদ্ধ কোথায়? আপনি ব্যতিক্রমকে জেনারেলাইজ কেন করছেন? আশেপাশে গ্রামে যান তো, দেখুন তো, কুয়ো আছে অনেক, নিষিদ্ধ কিনা। নিম্ন বর্ণে বিবাহ করলে যুগলকে আগুনে জ্বালিয়ে মারা, কটা হয়েছে কলকাতায় আজ পর্যন্ত? দেখুন, এই আবেগী কমেন্টই করে লাভ নেই। আমি নিম্ন বর্ণের পরিবারে জন্মেছি, তা সত্ত্বেও আমি জিজ্ঞেস করছি, কারণ আমার এই ব্যাপারে আমি খুব মুক্ত মনে রাখতে চাই। আপনি ইতিহাস পড়ুন। মুসলমান আসার আগে ভারতে অধিকাংশ রাজারাই ছিলেন নিম্ন বর্ণের। আপনি জানেন এই কথা? ভরত সম্রাট ছিলেন, যার নামে এই দেশের নাম ভারত। তার 3 ছেলে ছিল। তিনি কিন্তু বড় ছেলেকে রাজত্ব দেননি, বলেছিলেন আমি পরীক্ষা করে দেখব কে যোগ্য, এবং নিজে পরীক্ষা করে দেখলেন 3 ছেলেই অযোগ্য সম্রাট হবার। তখন তিনি সেনাবাহিনী থেকে এক সেনাপতিকে বেছে নেন, ইয়াং, নিম্ন বর্ণের, এবং তাকেই সম্রাট করেন। তারপর থেকে কিন্তু নিম্ন বর্ণের রাজা হওয়া বেশি। আপনি ইতিহাস পড়ুন। আপনি কিন্তু একে বলে পপুলার বিলিফ। পপুলার সবাই মনে করে হ্যাঁ ঠিক, কিন্তু আসলে এটা বিলিফ, বিশ্বাস মাত্র। এবং মুসলমান আসার আগে ভারতবর্ষে যত রাজ্য ছিল, কত রাজ্য? দেশের স্বাধীনতার সময় 550 রাজত্ব ছিল, 550-556। আর তখন মধ্যযুগে, মানে আমি বলছি মুসলমানদের আসার আগে, অন্তত 400 রাজ্য ছিল। অর্ধেকের বেশি রাজত্ব কিন্তু নিম্নবর্ণের রাজারাই রাজত্ব করতেন। আপনি ইতিহাস পড়ে দেখুন। এবং তাদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন মৌর্য বংশ। আজও মৌর্যরা ওবিসির মধ্যে পড়েন।
যা শুরু হয়েছিল চন্দ্রগুপ্ত, শেষ অশোকে। এবং চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী কিন্তু ছিলেন চাণক্য, যিনি ছিলেন ব্রাহ্মণ। চাণক্যের যা বুদ্ধি ছিল, যে কোনো ব্রাহ্মণকে তিনি রাজা করতে পারতেন, করেননি কেন? তাহলে বুঝতে পারছেন কিভাবে ওরা হিন্দুদের ব্রেন ওয়াশ করে দিয়েছে। আপনাদের মতো শিক্ষিত হিন্দুদের যা বলে যাচ্ছেন আপনারা মেনে নিচ্ছেন, অথচ মানার কথা নয়। তাহলে এই যে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে চলছে, সেটা আপনি একটু ইতিহাস পড়ে দেখুন, তাহলেই বুঝবেন। আর এর মধ্যে ইতিহাসকে আবার বিকৃত করা হয়েছে। ব্রিটিশ তো বিকৃত করেছেই, তারপরে কমিউনিস্টরা বিকৃত করেছে। যেমন আর্য আর দ্রাবিড়, এই দুটো আলাদা জাত। পরে প্রমাণিত হল কেমব্রিজ ইউনিভার্সিটি এবং আমেরিকার একটা ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ডিএনএ পরীক্ষা করে দেখলো আর্য আর দ্রাবিড় আলাদা জাত নয়, আলাদা মানব গোষ্ঠী নয়, এদের ভাষা আলাদা। যেমন কলকাতার বাংলা আর চট্টগ্রামের বাংলা একটু আলাদা, ডায়ালেক্ট আলাদা। এবং তামিল আপনি দেখুন অ্যালফাবেটগুলো, ওরা কিন্তু ওই ক খ গ ঘ ঙ বলছে, খুঁজে দেখুন। বা আপনার কোনো তামিল বন্ধু থাকলে তাকে জিজ্ঞেস করে নিতে পারেন। সুতরাং ওই যে একটা বললাম, এগুলো হচ্ছে পপুলার বিলিফ, লোকে বিশ্বাস করে, কিন্তু পপুলার, জনপ্রিয়, কেউ খতিয়ে দেখছে না। আর ভারতবর্ষে জাতিপ্রথা চলেছে, আপনি এ বিষয়ে কিন্তু এটা কিন্তু এখন স্পেশালাইজড পেপার। ভারতবর্ষে চিরকাল আপনি যে স্বামীজি বইয়ে পড়তেন, তাহলে ওটা দেখতে পেতেন। স্বামীজি বলছেন জাতির উঠানামা চলেছে চিরকাল ধরে, মানে নিম্ন বর্ণের জাতি উপরে উঠেছেন, উপরে বেড়ে নিচে এসেছেন। আপনার পদবী মুখার্জি, আপনি জানেন নাপিতদের মধ্যে মুখার্জি পদবী আছে। আমি পদবী নিয়ে গবেষণা করেছি, আমার বই আছে পদবী নিয়ে। এবং যুগান্তর পত্রিকা যখন ছিল উঠে যাবার আগে, সেখানে আমি পদবী নিয়ে বইয়ে রিভিউ করতাম, কারণ লোকে ভাবতো বা সম্পাদকেরা ভাবতেন আমার একটু একটু জ্ঞান আছে এই ব্যাপারে। সেই জন্য দেখবেন সরকারি ফর্মে নামের পর কাস্ট থাকে। কেন? আপনার সুদীপ মুখার্জি নামই তো বোঝা যাচ্ছে ব্রাহ্মণ, তাহলে আবার কাস্ট কেন লিখতে হবে আপনার? কারণ মুখার্জি নামে নাপিত আছে। যাতে ব্যাপারটা কিন্তু খুব কমপ্লেক্স। ইতিহাসের বিভিন্ন সময়ে ক্ষত্রিয় আবার ক্ষত্রিয়রা ব্রাহ্মণের ওপরে বলে নিজেদের দাবি করেছে, এমনও আছে। বৈশ্যেরা সর্বোচ্চ জাতি বলে নিজের দাবি করেছে, এমনও পর্ব আছে। এইখানে আপনি পড়তে পারেন যারা বিখ্যাত স্পেশালিস্ট, কে এম শ্রীনিবাসন, তার বিখ্যাত তত্ত্ব অ্যাকালচারেশন এই জাতি সম্বন্ধে পড়লেই দেখবেন আপনি যেসব কথা বলেছেন এগুলো সব ওই পপুলার বিলিফ, সত্যতা খুব কম। সামান্য কিছু উদাহরণকে আপনি জেনারেল করে দিয়েছেন। হ্যাঁ, পলিটিশিয়ানরা করে, ভোট ব্যাংক, আপনি ঠিকই বলেছেন। কিন্তু আপনারা যারা প্রশ্ন করছেন, আপনারাও কিন্তু ওই ভুলটা করেছেন। আপনারা কখনো জিজ্ঞেস করেননি প্রমাণ কি হয়েছে উচ্চ বর্ণের কুয়ো থেকে। এবার আমার একটা প্রশ্ন, আপনি তো পশ্চিমবঙ্গ থাকেন নিশ্চয়ই, শুনেছি বা বাঙালিরা দাবি করে তারা নাকি খুব উদার, তারা নাকি খুব মুক্তমূর্তি, তারা নাকি খুব রাজনৈতিকভাবে সচেতন। আচ্ছা সুদীপ বাবু, স্বাধীনতার পর গত ৭৪-৭৫ বছর ধরে পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রীও এসসি এসটি নন কেন? ৭৪ বছর পরে আমরা বিভিন্ন দলের মন্ত্রিসভা দেখেছি। বিধান রায় থেকে প্রফুল্ল সেন, অজয় মুখার্জি হয়ে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে মমতা ব্যানার্জি, সবাই উচ্চবর্ণ কেন? যে উদারতা বিহারে দেখতে পাই, সেখানে কিন্তু যাদবরা মুখ্যমন্ত্রী ছিল। উত্তরপ্রদেশে দেখতে পাই, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে দেখতে পাই, মধ্যপ্রদেশ, এমনকি গুজরাটও দেখতে পাই। সে উদারতা বাঙালিদের মধ্যে নেই কেন? আমি আপনাকে প্রশ্ন করছি। বাঙালিরা তো দাবি করে, অবশ্য বাঙালি আত্মসম্মোহিত জাতি, নিজের রূপে নিজেই মুগ্ধ। বাঙালি কখনো জানতে চায় না অন্য প্রদেশের লোকেরা তাদের সম্বন্ধে কি ভাবে, কারণ বাঙালিরা ধরেই নিয়েছে
যে এই পৃথিবীতে তারাই সবচেয়ে ইন্টেলিজেন্ট, সবচেয়ে বুদ্ধিমান। কথাগুলো বললাম আপনাকে কেন, আমি আপনাকে অনুরোধ করব একটু রেফারেন্সে যান ভেতরে, এবং আবার আপনি মনে করিয়ে দিই আপনাকে, আমার জন্ম হয়েছে নিম্ন বর্ণের ইয়েতে। তাই বলে আমি কিন্তু মায়াবতী আর অখিলেশ যাদবের মতন অন্ধ নই, আমি বিচার করছি। আর আমি মনে করি আমার পূর্বপুরুষরা যে অত্যাচারিত হয়েছেন এই জন্য তারা দায়ী, তারা নিজেদের শক্তিমান করেননি। একতরফা আমি অন্যের ঘাড়ে দোষ চাপাই না, কারণ অন্যের ঘাড়ে দোষ চাপানো সোজা। তাও তো আপনি উচ্চবর্ণের উপর চাপিয়েছেন, ভাগ্য বা প্রারব্ধ চাপাননি, এটা ভালো। তো যে কথা বলছিলাম আর্য দ্রাবিড়, যে কথা বহুদিন ধরে চলেছে আলাদা। পরে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটিতে ওরা ডিএনএ টেস্ট করে বলেছে এই দুটো আলাদা নয়। কথা স্বামীজি কিন্তু অনেক আগে বলে গেছেন। ভারতবর্ষে মাইসুর ইউনিভার্সিটিতে এটা চলেছে এই গবেষণা, এবং তারা তাদের যে জার্নাল অফ জেনেটিক্স, সেখানে এই প্রবন্ধ পাবলিশ করেছি। তো যে কথা বলছিলাম শ্রীনিবাসনের অ্যাকালচারেশন, জাতির ওঠা নামা। ব্রাহ্মণরা যদি অতই অত্যাচার করতো, তা ব্রাহ্মণরা তো গরিব কেন? আজকের ব্রাহ্মণরা নয় একটুখানি পড়াশোনা করে ভালো চাকরি করছে, কিন্তু ভারতের ইতিহাসে আমরা সবসময় দেখি ব্রাহ্মণরা গরিব কেন? এই প্রশ্ন উত্তর নেই, কিন্তু একতরফা বলা হচ্ছে। আর শ্রীনিবাসন অবশ্য দেহত্যাগ করেছেন, এখন আর নেই। এখন যাকে সমাজবিজ্ঞানে বিশেষ করে জাতি প্রথা থেকে স্পেশালিস্ট বলা হয়, সেই ভারতীয় নাম আন্দ্রে বেতে। তিনি বাঙালি খ্রিস্টিয়ান, চন্দননগরের লোক, এবং 10-12 বছর আগে পদ্মশ্রী পেয়েছেন সমাজবিজ্ঞানে। তিনি কি বলছেন, যেই যে দলিতদের উপর অত্যাচার, এটা কিন্তু ব্রাহ্ম উচ্চ বর্ণ করছে না, করছে যারা ওবিসি তারা করছে। এবং তিনি দেখিয়েছেন তত্ত্ব দিয়ে, উত্তরপ্রদেশে যা হচ্ছে যাদবের অত্যাচার করছে, যার জন্য মায়াবতীর অখিলেশ যাদবের সঙ্গে তো হাত মিলিয়েছেন। তা সত্ত্বেও গোহারান হেরেছেন, কারণ নিচে যারা আছে দলিত এবং যাদব, তারা কিন্তু হাত মেলায়নি। সুতরাং আপনি দেখুন ব্যাপারটা কিন্তু খুব কমপ্লেক্স। এটা কিন্তু কে বলছেন? আন্দ্রে বেতে, পদ্মশ্রী পাওয়া বিখ্যাত সমাজবিজ্ঞানী। দলিতদের উপর যে অত্যাচার হয়েছে এটা বেশি করছে এরাই, শুধু যাদবরা নয়। এই নিম্নবর্ণেরই উচ্চতর স্তর বলা হচ্ছে এদের। এবং একটা আদালতে একটা কেস উঠেছিল উত্তরপ্রদেশে, সেখানে মন্তব্য হয়েছিল কেসে, যে সরকারি চাকরিতে একটা বিশেষ বর্ণের এত আধিপত্য কেন? এই বিশেষ বর্ণটা কিন্তু উচ্চ বর্ণ নয়। সুতরাং দলিতদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। কটা মন্দির আপনি কিন্তু আমাকে বলেননি, অন্তত দক্ষিণেশ্বর, কালীঘাট আমি তো জানি না ওখানে দলিতদের প্রবেশ নিষিদ্ধ কিনা। আমি জানি না পুরীর জগন্নাথ মন্দিরে দলিতদের প্রবেশ নিষিদ্ধ নয়, তিরুপতিতে নয়, মাদুরাইয়ে নয়, কামাখ্যা, আসামে মা কামাখ্যার মন্দিরে নয়। আপনি কোন মন্দিরের কথা বলছেন? কাশীতে শিবের মন্দিরে নয়। তা দেখলেন কিরকমভাবে আমাদের ব্রেন ওয়াশ হয়ে যায়। দোষ আপনার নয়, অনেকেই আমরা ব্রেন ওয়াশ হয়েছি। এর সমাধান কি? এখন সমাধান আমি আপনাকে বলতে পারি, আপনি কি কাজ করবেন? আমরা কাজ করেছি এর উপর অনেক, এবং আমি যদিও বিজ্ঞানের ছাত্র, আমাকে মোটামুটি সমাজ বিজ্ঞানীরা একটু মানেন। এবং কিছু বইও আমার লেখার বার নেন জাতপাতের উপর। আরেকটা বই বেরোবে বাংলায়, কারণ এই বইগুলো অধিকাংশ ইংরেজি। ভারতের বিখ্যাত সমাজবিজ্ঞানীদের যারা জাতপাতের উপর একটা বই বের করছেন, সংকলন, এবং তারা আমার প্রতি করুণা করে আমাকে একটা আর্টিকেল দিতে বলেছিলেন, আমি দিয়ে দিয়েছি। আমি নিজেকে বিশেষজ্ঞ বা পণ্ডিত বলছি না, কিন্তু আমার মতামত যাই হোক, তারা কিছু কিছু মানেন। এখন প্রশ্ন হচ্ছে সমাধান আমি বলতে পারি, আপনি করবেন কি? কারণ আপনি তো উচ্চ বর্ণ নিশ্চয়ই, মুখার্জি নিশ্চয়ই, আপনি মনে হয় আপনি নাপিতের মনে হচ্ছে আমার, সত্যি ব্রাহ্মণ।
কুলীন ব্রাহ্মণ। ওখানে কিন্তু শুধু ওদের সঙ্গে বসে খেয়ে কিছু কাজ নেই, ওদের সশক্তিকরণ করুন। নিম্নবর্ণের মূল সমস্যা তারা তাদের ব্যক্তিত্ব ভুলে গেছে, তারা তাদের এখন গায়ের জোর দেখাচ্ছে, তারা এখন নব্য ব্রাহ্মণ। হ্যাঁ, আমি নিম্নবর্ণে জন্মেও এই কথা বলছি, বর্তমানে নব্য ব্রাহ্মণ নিম্নবর্ণের লোকেরা, তারা দাবি মনে করে তাদেরই ফার্স্ট প্রেফারেন্স। আমি এই দুইয়েরই বাইরে, আমি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে জিনিসটাকে দেখতে চাই। এখন যেটা উপায় সেটা হচ্ছে সত্যকে প্রকাশ করা। খুব সাহস দরকার, কারণ আমি যে কথাগুলো বলছি আমাকে অনেকেই ব্যঙ্গ করবেন, উপহাস করবেন। আমি সঙ্গে সঙ্গে তাদের বলবো, আপনি আমাদের সোর্স বুক দেখান, কোন বইয়ের উপর দাঁড়িয়ে বলছেন, এবং সেই বইগুলো পণ্ডিতেরা লিখেছেন কিনা, এটা আমি দেখতে চাই। সুতরাং এখন বোঝানো সমাজের মধ্যে এটা বুঝিও খুব একটা বিশেষ দরকার হবে না, কেননা মন্ডল কমিশনের পর নিম্নবর্গের লোকেরা উঠে আসছে। উত্তরপ্রদেশে যে কথা বলছিলাম, কেন এদের আমি নব্য ব্রাহ্মণ বলছি, নিও ব্রাহ্মণ বলছি, কারণ তারা এখন স্পেশাল প্রিভিলেজ চান। জাতপাত উঠে যাক এটা ব্রাহ্মণরা চায়, কিন্তু কারণ সংরক্ষণের ফলে তারা সাফার করছে। কিন্তু জাতপাত থাকুক, কারা চাইছে এখন? যারা নিম্নবর্ণ। আরো ইন্টারেস্টিং ব্যাপার, মুলায়ম সিং যাদব, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন উত্তরপ্রদেশের, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন যাদব, তিনি ইংরেজি হটাও আন্দোলন চালিয়েছিলেন, আপনি জানেন, স্কুল থেকে ইংরেজি হটাও। কিন্তু নিজের ছেলে অখিলেশকে পড়িয়েছিলেন ইংলিশ মিডিয়াম স্কুলে, এবং ছেলের বিয়ের সময় বৌমাকে যে বাঁচলেন ইংলিশ মিডিয়াম স্কুলে যে পড়েছিলেন, ডিম্পল যাদব, এবং তার বৌমা তুখোর ইংরেজি বলেন, তার বক্তৃতা আমি শুনেছি। ব্যাপারটা বুঝলেন কি চলছে? এই জন্য আমি এদের নিও ব্রাহ্মণ বলি। তারা চায় না জাতপাত উঠে যাক, কারণ জাতপাত থাকলে তারা সুবিধে পাচ্ছে কিনা। আমাকে এর জন্য অনেক ক্রিটিসিজম সহ্য করতে হয়েছে, বলেন আপনি নিম্নবর্ণে জন্মেও, নিম্নবর্ণের মানুষ হয়েও নিম্নবর্ণের বিরুদ্ধে বলছেন। আমার উত্তর, আমি নিম্নবর্ণ উচ্চবর্ণের বিরুদ্ধে বা সপক্ষে বলছি না, অন্যায়ের বিরুদ্ধে বলছি। একজন ব্রাহ্মণ 80% ছাত্র 80% মার্কস পেয়েও ভালো কলেজে চান্স পাবে না, আর একজন নিম্নবর্ণ 60% পেয়েও চান্স পাবে, আমার কাছে এটা অন্যায়। আর আম্বেদকর বলেছিলেন সংরক্ষণ 10 বছর থাকুক। কেন বলেছিলেন 10 বছর থাকুক? চিরকাল থাকবে এটা চাননি। তবে আবার বলি, আমি কিন্তু আপনাদেরও সমর্থন করছি না, নিম্নবর্ণকে সমর্থন করছি না, নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করছি। আর এখন অবশ্য আমি আপনি চেষ্টা না করলেও এই জাতপথে চলে যাবে। কেন চলে যাবে? নিম্নবর্ণের লোকেরা শিক্ষার ফলে এগিয়ে আসছে, এবং তার সঙ্গে সঙ্গে আছে নগরায়ন। নগরে মানুষ বেশি চলে আসছে, শহরে চলে আসছে, এবং জাতপাতটা গ্রামে থাকে, শহরে অতটা থাকে না, কারণ মিশে যাচ্ছে। একটা বাড়িতে 25টা ফ্ল্যাট, সব রকম জাতের লোক আছে, মেলামেশা করছে, এটা এমনিতেই উঠবে। তবে আমি আপনি যে চেষ্টা করি আরো তাড়াতাড়ি উঠতে পারে। এখন প্রশ্নটা সেটা, আমি বলতে পারি কি করে হতে, আমরা অনেক এক্সপেরিমেন্ট করেছি, কিন্তু এখানে বলে আমার মনে হয় না খুব একটা লাভ হবে। যারা কাজ করবেন তারা যদি আমার জিজ্ঞেস করেন, আমি নিশ্চয়ই বলবো। নমস্কার। পরের প্রশ্ন করেছেন স্বদেশ মাইতি। স্বদেশবাবুর প্রশ্ন, বিভিন্ন বিষয়ে অজানা আশঙ্কা থেকে টেনশন হয়, এর থেকে মুক্ত হওয়ার উপায় কি? আমাদের একটা বই আছে টেনশন দূর করার উপায়, 156 না 158টা পদ্ধতি দেওয়া আছে, একটু দেখে নিন। আর আপনাদের গ্রুপে যিনি অ্যাডমিন সর্বরী পাঠক, তাকে বলতে পারেন আপনাকে বই পাঠাবার জন্য, তিনি পাঠিয়ে দেন। অনেককেই অবশ্য কিনতে হয় বই, পেয়ে যাবেন তার কাছ থেকে।
আর অজানা আশঙ্কা থেকে এটা এক ধরনের প্রবলেম, কিন্তু মানসিক। এটা আসে নেতিবাচক, ছোটবেলা থেকে যদি নেতিবাচক চিন্তা বেশি থাকে লোকের মনে, তাহলে এই অজানা আশঙ্কা আসে। তারা আশাবাদী যারা নন তাদের মনে কিন্তু এটা আসে। এটা আসলে আসলে আসেই নেগেটিভ থেকে, এবং এই জন্যই আপনি লিখেছেন অজানা। আশঙ্কা তো আছে, অজানা কি আশঙ্কা হবে? খুব জোর আপনি ব্যর্থ হবেন কাজে, তা হন না, তাহলে আপত্তির কি আছে? ব্যর্থতাকে লোকে ভয় পায় কেন? লোকে কি বলবে, ওই লোককে ভয়, একে বলে লোক ভয়। যাই হোক, এ নিয়ে আমি ডিটেলস আলোচনা এখনো করবো না, কেন বড় ব্যাপার। আর বই যখন আছে আপনি দয়া করে বই দেখে নিন। পরের প্রশ্ন করেছেন সুশান্ত কুণ্ডু, বয়স 45। তিনি লিখছেন, দীক্ষিত নই, কিন্তু ঠাকুরমা স্বামীজির নিবেদিত প্রাণ। শ্রী শ্রী ঠাকুর শিখিয়েছেন কলিতে নারদীয় ভক্তি, ভক্তিযোগ যুগধর্ম। আবার বলেছেন লোক শিক্ষা দেবেন ধরেন, কিন্তু স্বামীজির মেসেজ বেদান্ত নির্ভর। স্বামী বিবেকানন্দ আমাদের মতো আদ্যপান্ত সংসারী, গৃহী চাকুরিজীবী সন্তানের জনক। শরৎচন্দ্র চক্রবর্তী সহ সর্বসাধারণের জন্য অনুক্ষণ অহং ব্রহ্মাস্মি অদ্বৈত বেদান্ত চিন্তনের বিধান দিয়েছেন। জীবন যুদ্ধে বিধ্বস্ত, বিপর্যস্ত, আত্মবিশ্বাস হারিয়ে ফেলা সংসারী আমাদের নিরবিচ্ছিন্নভাবে স্বামীজি নির্দেশিত উক্ত চিন্তন কতটা জরুরি, উচিত এবং মঙ্গলপ্রদ দয়া করে যদি আলোকপাত করেন। সুশান্তবাবু, আপনি লিখছেন স্বামীজি সর্বসাধারণের জন্য অনুক্ষণ অহং ব্রহ্মাস্মি অদ্বৈত বেদান্ত চিন্তনের বিধান দিয়েছেন। তা সুশান্তবাবু, কর্মযোগের বিধান স্বামীজি কাকে দিলেন? যার জন্য বারবার বলি স্বামীজির সংবাদটা অন্তত পড়ে নিতে। অনেকবার অনেককে আমি বলেছি, কারণ অনেকেই আমি দেখেছি যা হোক একটা তুলে নিয়ে বলে দিলেন স্বামীজি এটা বলে দিয়েছেন। অনুক্ষণ অহং ব্রহ্মাস্মি চিন্তাতে আমি কাজ করবো, পরের সেবা কি করে করব? সম্ভব নয়। এই যে আমি এখানে কথা বলছি, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, এখন কি আমি অহং ব্রহ্মাস্মি চিন্তা করতে পারি? আর বেদান্ত ঠাকুর বলেছেন কলিতে নারদীয় ভক্তি, ভক্তিযোগ যুগধর্ম। ঠাকুর তো অনেক কথাই বলেছেন। কাকে কি বলছেন লোকভেদে তিনি বিভিন্ন রকম বলেছেন। যেমন নিরঞ্জনকে বলেছিলেন তার শিষ্য, লোকগুলির উপর রাগ করলি কেন? ক্রোধ চণ্ডাল, রাগ করবি না। নৌকো থেকে উনি নৌকোর লোকেরা ঠাকুরের নিন্দা করছিল, নিরঞ্জন মহারাজ এই নৌকো উল্টে দেবার চেষ্টা করেছিলেন, তাই ঠাকুর বললেন। একই পরিস্থিতিতে যোগীন মহারাজকে পড়তে হয়েছিল, যোগীন মহারাজ চুপ করেছিলেন, এই জন্য ঠাকুর তাকে ধমক দিয়েছিলেন যে গুরু বলছে গুরু নিন্দা শুনলে তার মুন্ডু কেটে নিতে, মাথা কেটে নিতে, আর তুই চুপ করেছিলি। সুতরাং কথামৃতের একটা কথা যদি নিয়ে আপনি জেনারেল ভাবে ব্যবহার করেন ভুল হবে। ঠাকুর এবং মা, এটা নিয়ে আমরা পোস্ট কিছুদিন আগেই বলেছি, ঠাকুর এবং মা উপদেশ দিয়েছেন লোকবেদে। যেমন কেউ কেউ বললো ঠাকুর মা বলেছেন সহ্য করো সহ্য করো। আমার প্রশ্ন, মা তাহলে হরিশের অত্যাচার, হরিশকে সহ্য করলেন না কেন? এই কন্ট্রাডিকশন গুলো আসবে, যার জন্য কিভাবে ঠাকুরমা স্বামীজিকে পড়তে হয় এই নিয়েও আমরা বলেছি। পড়তে কিছুদিন আগেই আছে, 3টে স্টেপ বলেছিলাম, নাহলে ভুল বোঝা হবে। ঠাকুর তেও বলেছেন সব ঈশ্বরের ইচ্ছে, তাই না? তাহলে ভক্তি কেন করব? কেননা ঈশ্বরের ইচ্ছে যদি হয় আমি মুক্তি পাবো, তবে জপ ধ্যান না করলে মুক্তি পাবো। আর ঈশ্বর যদি ইচ্ছে করেন যে আমি মুক্তি নেই, তাহলে জপ ধ্যান করেও মুক্তি পাবো না। সুতরাং ঠাকুরের কথাকে যেগুলো তিনি স্থানকাল পাত্রভেদে বলেছেন, এভাবে জেনারেলাইজ করা ঠিক নয়। আর ঠাকুর যদি বললেন নারদীয় ভক্তি, ভক্তিযোগী যুগধর্ম বলেছেন, কাকে বলেছেন?
সেটা তো দেখুন। তো ঠাকুর তো একজনকে বলেছেন, ঈশ্বর এলিকে তুমি তাকে বলবে স্কুল হাসপাতাল করে দাও। আবার গৌরী মাকে বলছেন তুই মেয়েদের জন্য কিছু কর, টাউনে থেকেই স্কুল করতে বলছেন। কেন বলছেন? তাহলে কি ঠাকুরের কাছে কন্ট্রাডিকশন আছে, বিরোধিতা আছে? এক একবার এক এক কথা বলছেন। ঠাকুর কি তাহলে ওই সত্যি সত্যি পাগল ঠাকুর? এই জন্য স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত বলতেন অনুধ্যান পড়ে বোঝা। আবার বলছেন জীবন যুদ্ধে বিধ্বস্ত বিপর্যস্ত আত্মবিশ্বাস হারিয়ে ফেলা সংসারী আমাদের নিরবিচ্ছিন্নভাবে স্বামীজির কথা কতটা জরুরি বা উচিত। আপনার যদি মনে হয় আপনি পারবেন না, করবেন না, সবার জন্য তো করতে নেই। সবাই কেন করবেন? আপনি ঠাকুরের কথা শুনুন, স্বামীজির কথা শুনুন। তা আপনি একটা ঠিক করেন আগে যে কিভাবে চলবেন, নাহলে কিন্তু এরকম কন্ট্রাডিকশন দেখা দেবেই। ঠাকুর বারবার বলতেন মায়ের ইচ্ছে, বিদ্যাসাগরকে তাই বললেন, মায়ের ইচ্ছে। আবার এই কথা মেতেই আছে, ঠাকুরের সামনে একজন কথায় কথা বলল ঈশ্বরের ইচ্ছে, ঠাকুরের কথাই বলেছেন। শুনে ঠাকুরের প্রতিক্রিয়া কি? তাকে ধমক দিলেন, বলছেন ও এর মধ্যে বুঝে ফেলেছ কোনটা ঈশ্বরের ইচ্ছের কোনটা ঈশ্বরের ইচ্ছে নয়। তারপর ঠাকুর বলছেন ঈশ্বরের ইচ্ছেই যদি বলো তাহলে তোমার ছেলে যখন মারা যায় ঈশ্বরের ইচ্ছে দেখতে পাও না কেন? কেন বললেন ঠাকুর? কারণ ওই ভক্ত এমন কথা বলে যেটা তার অনুভূতি নয়, তোতা পাখির মতো বলে গেছেন। সেই জন্য আপনাকে অনুরোধ করছি যে ইচ্ছে হলে আপনি স্বামীজির কথা মানুন, ইচ্ছে না হলে মানবেন না। যদি মনে হয় ঠাকুরের কোনো কথা আপনার কাছে বেশি স্যুট করছে সেটাই করুন। এরপরে প্রশ্ন, তিনি অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি লিখছেন বর্তমানে আমি শিক্ষক হিসেবে কর্মরত, বয়স 32। কয়েক বছর আগে এক ব্যক্তিগত সমস্যার দরুন মানসিক অশান্তিতে ভুগছিলাম। একদিন আপনার লেখা বই পড়ে চমকে উঠি। এমনভাবে মানসিক শান্তি অর্জনের ব্যাখ্যা ও উপায় আগে পড়িনি বা শুনিনি। তারপর কিছু গ্রুপে যুক্ত হই। প্রাত্যহিক যে কাজ দেওয়া হয় তা করা শুরু করি এবং তার সাথে আপনার অন্যান্য বই পড়ে সেগুলি অনুধান করা শুরু করি। কতদূর অগ্রসর হয়েছি জানি না, কিন্তু নিজের পরিবর্তন খেয়াল করতে পারছি। নিজেকে আগের চেয়ে বেশি স্থির ও শান্ত রাখতে পারছি। খুব ভালো। যিনি লিখুন এই চিঠিটা, আপনার উন্নতি হচ্ছে, এটা ভালো। তার সঙ্গে সঙ্গে স্বামীজির সংবাদ বইটা পড়বেন, কারণ আপনার বয়স মাত্র 32। আপনি আরো কাজ করতে পারেন। নিজের যখন উন্নতি হয়েছে, ছাত্রছাত্রীদের ও উন্নতিতে আপনি সাহায্য করতে পারেন। সেই যে স্বামীর সংবাদ পড়লে আর একটু বেটার হবে। ও আচ্ছা, পরের চিঠিটা হয়তো পরের প্রশ্ন আপনি করেছেন। পরিবার থেকে বারবার বলছে সংসারী হতে। আমি একমাত্র সন্তান। নিজের মনেও মাঝে মধ্যে সে ইচ্ছে হয়েছে। আবার একই সঙ্গে একথাও মনে হয়েছে যে স্পিরিচুয়াল পাথ যা আপনার আশীর্বাদে সত্য বলে বুঝতে পারছি, সেই পথে সম্পূর্ণভাবে নিজেকে দেওয়াই যথাযথ। আবার আমার কোনো প্রাতিষ্ঠানিক সন্ন্যাসী বড় তাগিদ নেই। সাহিত্য চর্চার ফটোগ্রাফি আমার প্যাশন। দেখুন, আপনার যেটা ঠিক মনে হয় সেটাই করুন, নাহলে পরে দ্বন্দ্ব আসবে, মনে সন্দেহ আসবে। আপনার যদি মনে হয় আপনার ইচ্ছে, মাঝে মধ্যে ইচ্ছে হচ্ছে সংসারে আবার হয়ে যান, বিয়ে করে ফেলুন। সাধু হবার কতগুলি সাধু জীবনের কতগুলি প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট আছে, গৃহী জীবনের কতগুলি প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট আছে। যে পথে যান দুটোকেই নিতে হবে, প্লাস এবং মাইনাস পয়েন্ট। সেভাবে করে আপনি দেখুন আপনার কাছে কোন পথটা সুবিধা হচ্ছে। পরের প্রশ্ন করেছেন কুণাল কুমার রায়, বয়স 22 বছর, মাইনিং ইঞ্জিনিয়ারিং এর শেষ বছরের ছাত্র।
দীক্ষা হয়েছে, কিন্তু গুরুদেব অনেক দিন আগেই দেহ রেখেছেন। আপনার গুরুদেব কোন আশ্রমে বা কে এসব আপনি লেখেননি, সুতরাং আমার পক্ষে বলা মুশকিল। যদি রামকৃষ্ণ মঠ, বেলুর মঠ বা রামকৃষ্ণ মিশনের দীক্ষা হয়ে থাকে, তাহলে তো গুরুদেব একটা বইও দিয়েছেন দীক্ষার সময়, উপাসনা পদ্ধতি, সেইটা মতো করে যান। এছাড়া অনেক বই আছে, আমাদের একটা বই আছে উপাসনা ও প্রার্থনা শক্তি, পড়তে পারেন। সুতরাং গুরুদেব অনেকদিন আগেই দেহ রেখেছেন, গুরুদেবের কাছে আপনি কি জানতে চান? উপাসনা প্রার্থনা শক্তিতে অনেক রকম প্রশ্ন আছে, উত্তরও আছে, আপনি দেখে নিন। গুরুদেব না থাকায় আপনার অসুবিধাটা কি হচ্ছে আগে সেটা দেখুন, তারপরে চিন্তা করুন কিভাবে আপনি এগোবেন। আপনি লিখছেন, মহারাজ আমার মনে হয় জীবনে উন্নতির অন্যতম সোপান হল ব্রহ্মচর্য, তা সে সংসারেই হোক বা সন্ন্যাস জীবনেই হোক। আমি অনেক চেষ্টা করে পূর্ণ ব্রহ্মচারী হতে পারিনি। 15-16 বছর বয়স থেকে আমি ব্রহ্মচর্য পালনের চেষ্টা করছি, কিন্তু 4-5 মাস কঠোর সংযমের পর কুচিন্তা এসে ব্রহ্মচর্য নষ্ট করে দেয়। খুব হতাশ লাগে। আপনি যদি এর থেকে কোনো পরিত্রাণের উপায় হয়, ডাইরেক্টলি ব্রহ্মচর্য করে কঠিন, মনটাকে ঘুরিয়ে দিন এবং আলটিমেটলি শেষ চূড়ান্ত আপনাকে সিদ্ধান্ত নিল। মাঝে মাঝে আসে তো ঠিক আছে, এটাই তো স্বাভাবিক। আপনি তো তৈলঙ্গ স্বামী হয়ে যাননি, শ্রীরামকৃষ্ণ হয়ে যাননি, সুতরাং এগুলো আসবে যাবে, ফ্রিকোয়েন্সি কমবে। আগে আমার রাগ হতো দিনে 24 বার, এখন সেই জায়গা সেটা কমে 20 বার হয়েছে, তার মানে আমার উন্নতি হচ্ছে। সেরকম সব ব্যাপারও ফ্রিকোয়েন্সি কমছে কিনা এটা দেখুন। ভালো আর মন্দ এটা তুলনামূলকভাবে বিচার করুন, আগে যেমন ছিলেন তার চেয়ে ভালো কিনা, তাহলেই যথেষ্ট। আস্তে আস্তে এগুন ও পরে সব ঠিক হয়ে যাবে। তবে ব্রহ্মচর্য ডাইরেক্টলি পালন মানে এটা নেগেটিভ। পজিটিভ পথে আসতে হয়, এটা হচ্ছে জব ধ্যান, এগুলো ঠিক মতো করে গেলে, আমি জানি না আপনার দীক্ষা হয়েছে কিনা। আপনি আপনি লিখেছেন দীক্ষা হয়েছে। আপনি গুরু নির্দেশ মতো জব ধ্যান করে যান, করতে করতে এগুলো নিজে নিজে ঠিক হয়ে যায়। আপনার শেষ দিকের প্রশ্ন আছে, কিভাবে আমি কামনা বাসনা থেকে একেবারে মুক্ত হয়ে সাধন পথে অগ্রসর হতে পারবো, কিভাবে ঈশ্বরকে লাভ করব। দীক্ষা যখন হয়েছে তখন ওই দীক্ষিত গুরু নির্দেশ মতো সাধনা করে যান, করতে করতে এগোবেন একটু একটু করে। একে বলে পিলগ্রিমস প্রোগ্রেস। 1 পা 2 পা করতে 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 করতেই রাস্তা শেষ হয়, 1000 মাইল রাস্তা, 1000 কিলোমিটার রাস্তা, এইভাবেই এগোতে হবে। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকুন।